নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের অনুরোধ ছিল, সেটা হচ্ছে বাংলা নেটে যেটা ইউনিট 10-এ যে বিষয়গুলো রয়েছে আমরা জানি যে সেখানে আমাদের ভারতীয় অলংকার শাস্ত্র রয়েছে, উজ্জ্বল নীলমণি রয়েছে, এই সমস্ত পাঠগুলো রয়েছে এবং যেগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এবং সেই পার্টেরই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় অলংকার শাস্ত্র। এই ভারতীয় অলংকার শাস্ত্রের পাঠটা নিয়ে আজকে হচ্ছে আলোচনার বিষয়। এবং আপনারা যারা বাইরে রয়েছেন, বাইরে থেকে ক্লাসটা দেখছেন, তারা তো দেখছেন ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন পরবর্তীকালে ক্লাসটা দেখে আমি কিছু বিষয় এক্সট্রা বলবো যেগুলো একটু খাতায় নোট ডাউন করে নিতে। কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসে, PYQ খুলে দেখতে পাবেন, এই জায়গা থেকে এসেছে। এবং তার পাশাপাশি হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু জায়গা নিয়ে আমি আলোচনা করব, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রত্যেকবার আসে। তাহলে চলুন, প্রথম যে বিষয়, যেটা হচ্ছে ভারতীয় অলংকার শাস্ত্রের দিক থেকে যে জায়গাটা আসে, সেটা হচ্ছে এই ছক যেটা দেওয়া রয়েছে সেটা আমাদেরকে জানতে হয়। যেমন নাম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আবির্ভাব রয়েছে, অর্থাৎ সে কোন সময় এসেছিল, তার গ্রন্থ এবং পরিচ্ছেদ, এই বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। এবার প্রথমে আমি এখানে জায়গাটা রয়েছে, দেখুন, প্রথমে রয়েছে হচ্ছে ভরত, দেখতে পাচ্ছেন ভরত, ঠিক আছে। এবং এখানে যে বিষয়টা ভরত সম্পর্কে আমরা জানবো, দেখবেন আমাদের একটা প্রশ্ন এরকম ধরনের আসে, যেখানে হচ্ছে আমাদের একদিকে বইয়ের নাম দিয়ে দেয়, আরেকদিকে দিয়ে দেয় হচ্ছে আলংকারিকদের নাম, এরকম এক ধরনের প্রশ্ন আসে। আবার আরেক ধরনের প্রশ্ন আসে যে কোন সময় তিনি মানে আবির্ভূত হয়েছিলেন, সেটা একটু সিরিয়ালি সাজিয়ে লেখো, ঠিক আছে। এইরকম নানান ধরনের প্রশ্ন আসে, আমি শেষে একটু করে বলে দেবো। কিন্তু এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে প্রথম আমরা পাচ্ছি হচ্ছে ভরতকে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা, ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এবার আশা করি লেখাটা পড়বে, হ্যাঁ, প্রথম নাম পাচ্ছি হচ্ছে ভরতের, ঠিক আছে। দেখুন, তার আবির্ভাব হচ্ছে খ্রিস্টপূর্ব, এটা খ্রিস্ট হবে, ঠিক আছে, 2য় শতক। এবং তার যে বইটির নাম সেটা হচ্ছে নাট্যশাস্ত্র। আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা দেখতে পারেন। তাও আমি বলবো আপনারা একটা কাজ করবেন, একটু জুম করে নেবেন। জুম করে নিলে আমার মনে হয় খুব ইজিলি বিষয়টা বোঝা যাবে, ঠিক আছে। এবার নিশ্চয়ই পুরোটা কভার হচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 2য় শতক, তার যে বইয়ের নাম সেটার নাম হচ্ছে কি নাট্যশাস্ত্র। এরপরে তার পাশে আমি দিয়েছি পরিচ্ছেদ সংখ্যা সেই নাট্যশাস্ত্র বইয়ের, বা আরো যদি কিছু তথ্য থাকে সেটা, কিন্তু পুরো তথ্য আমি দিয়ে উঠতে পারিনি, তার জন্যই বলছি কারোর সামনে যদি খাতা পেন থাকে আমি এক্সট্রা কিছু পয়েন্ট বলে আপনি লিখে নেবেন। এই বিষয়গুলো প্রচুর ধরে ধরে পড়াতে হয়, তবু আমি চেষ্টা করছি ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে তুলে ধরার। আচ্ছা, ভরত হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় দশকের কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করছেন, আমরা এটা 2য় শতক ধরতে পারি। তার বইয়ের নাম হচ্ছে নাট্যশাস্ত্র, এবং তার অন্যান্য তথ্য বলতে অনেক তথ্য রয়েছে, ঠিক আছে। যেমন ন হি রসাদ্রিতে কশ্চিদ, এই ধরনের যে শ্লোক তিনি বলেছিলেন, এরকম ভাবেও আসতে পারে, একটা শ্লোক দিয়ে দিতে পারে যে এই কথাটি কে বলেছিলেন, ঠিক আছে। যাই হোক, এখানে হচ্ছে তিনি রসবাদী, তিনি হচ্ছেন একজন রসবাদী, এবং তার যে বইটা সেটা হচ্ছে 36টা অধ্যায়। আমি কেন লিখেছি এখানে অধ্যায়, এখানে পরিচ্ছেদ এরকম, কারণ এক একজন যেটাকে অধ্যায় বলছেন, আরেকজন সেটাকে বলছেন পরিচ্ছেদ, আবার অন্যজন সেটাকে বলছেন কারিকা, ঠিক আছে, এইরকম নানান ভাগে ভাগ করছেন। আমরা পড়তে পড়তে দেখব, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন যেগুলো আমি বলে যাচ্ছি। নেক্সট আমরা পাবো হচ্ছে ভামহকে, ভামহ হচ্ছে 6ষ্ঠ শতক, তার বইয়ের নাম হচ্ছে কাব্যালঙ্কার, হ্যাঁ এটা কাব্যলঙ্কার না, কিন্তু আকারটা মিস গেছে, কাব্যালঙ্কার মানে কয় আকার, বয় জফলা আকার হবে, ঠিক আছে, কাব্যালঙ্কার। এটা হচ্ছে 6টা পরিচ্ছেদ রয়েছে, এবং এক্সট্রা তথ্য হচ্ছে 400টা শ্লোক তিনি লিখেছিলেন, এবং কি অলঙ্কারবাদী তিনি। নেক্সট আমরা চলে আসছি দণ্ডী, দণ্ডী সম্পর্কে জানবো। দণ্ডির আবির্ভাব হচ্ছে 9ম শতক, তার বইয়ের নাম হচ্ছে কাব্যাদর্শ,
তার বইয়ের নাম কি কাব্যাদর্শ, ঠিক আছে। আর নেক্সট কি বলছে, তৃতীয় পরিচ্ছেদ মানে 3টে পরিচ্ছেদ রয়েছে এবং তিনি হচ্ছেন একজন রীতিবাদী। নেক্সট চলে আসছি বামন। বামন হচ্ছে অষ্টম শতকে এসেছেন, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি এবং 5টি অধিকার, এই জায়গাটাই আমি কিন্তু বলছিলাম। দেখুন এখানে অধ্যায়, এখানে কিন্তু পরিচ্ছেদ রয়েছে, ইনিও পরিচ্ছেদ বলছেন, ইনি কিন্তু বলছেন অধিকার। তাহলে হয়তো এতটা ডিটেলে নাও আসতে পারে যে বামনের কাব্যালঙ্কার সূত্রবৃত্তি কটি মানে অধ্যায় বা অধিকারে ভাগ, সেটা হয়তো নাও আসতে পারে, কিন্তু এরকম ভাবে দিয়েই দিতে পারে বাদিকে বামন ডান দিকে অধিকার, বাদিকে দণ্ডী ডান দিকে পরিচ্ছেদ, বাদিকে হচ্ছে আপনার দিয়ে দিল ভরত, ডান দিকে আপনাকে দিয়ে দিল অধ্যায়, ম্যাচ করতে দিতে পারে। আপনি হয়তো ভাববেন এ আবার কি বিষয়, কিন্তু এভাবে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সম্ভবত প্রিভিয়াস ইয়ারে এরকম দুটো প্রশ্ন আমি দেখেওছি। নেক্সট হচ্ছে উদ্ভট, নবম শতক, ভামহ বিবরণ কাব্যালঙ্কার সার সংগ্রহ, 6টি অধ্যায়, সেই অধ্যায়কে তিনি কিন্তু বর্গ বলছেন, ঠিক আছে, মনে রাখতে হবে তিনি হচ্ছেন একজন অলঙ্কারবাদী। নেক্সট আমরা চলে আসছি রুদ্রট। রুদ্রট হচ্ছে নবম শতকের শেষ এবং তার বইয়ের নাম হচ্ছে কাব্যালঙ্কার। আবার বলছি কাব্যলঙ্কার নয়, কাব্যা, কয় আকার বয় জফলা আকার, ঠিক আছে। 16টি অধ্যায় ভাগ করেছেন তিনি কাব্যালঙ্কার গ্রন্থটি এবং তিনি হচ্ছেন একজন অলঙ্কারবাদী। ক্ষেমেন্দ্রকে আমরা পাচ্ছি, যিনি 1050 খ্রিস্টাব্দ পাচ্ছি, এবং ঔচিত্য বিচার চর্চা কবি কর্ণিকা হচ্ছে তার বইয়ের নাম, এবং তাকে ব্যাসদাস বলা হতো। দেখুন এখানে একটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমরা পেলাম, ব্যাসদাস নামে পরিচিত কে ছিল, সে ছিল হচ্ছে কিন্তু ক্ষেমেন্দ্র, ঠিক আছে। যেমন বইয়ের নামগুলো জানতে হবে, কোন শতকে কে এসেছেন এটাও কিন্তু সাজিয়ে লেখা আসতে পারে, কে আগে কে পরে করে, বা এরকম দিয়ে দিতে পারে ভরত, এই যে ঠিক যেরকম দুটো স্ট্রাকচার দেখছেন, ভরত ভামহ দণ্ডী বামন, আর ডান দিকে এরকম দিয়ে দিতে পারে, আমাদের কিন্তু ম্যাচ করতে হতে পারে, ঠিক আছে। তাই এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, ভরতের ক্ষেত্রে বেশ কিছু শ্লোক রয়েছে, শ্লোক নিয়ে এখন আমি কিছু বলছি না। ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থের অনেক ভাষ্য রচনা করেছেন, তার মধ্যে একজন কিন্তু রয়েছেন অভিনবগুপ্ত, ঠিক আছে, মনে রাখতে হবে। ভরতের যে নাট্যশাস্ত্র যে বইটি, তার মধ্যে অনেক ভাষ্য রচনা করেছেন, অনেকেই করেছেন, এবং তার মধ্যে অভিনবগুপ্ত হচ্ছেন একজন। অভিনবগুপ্তর নামটা কেন বললাম, কারণ এখানে আমরা পাবো। আরো অনেকে রয়েছেন, একটু নামগুলো জেনে রাখি আমরা, উদ্ভট, লোল্লট, শঙ্কু, ভট্টনায়ক ইত্যাদি, ঠিক আছে। আরো অনেকে রয়েছেন, মোটামুটি সেই নামগুলোই বললাম যেগুলো আমাদের এখানে রয়েছে। আচ্ছা, এরপরে 36টা অধ্যায় তো আমরা পেলাম, যেটাকে বলছে সমাপ্ত ভারতের গ্রন্থটি বিশ্বকোষ জাতীয়, ঠিক আছে, জাস্ট এটুকু আমরা জেনে রাখলাম। ষষ্ঠ শতকে ভামহকে পাচ্ছি, এখান থেকে বেশি কিছু বলবার আমার নেই ভামহকে নিয়ে। আচ্ছা, এরপরে এরপরে আমি চেষ্টা করব যদি সময় হয় যে প্রত্যেকজনকে নিয়ে আলাদা আলাদা করে অলংকারবাদ সম্পর্কে বলে, কারা কারা অলংকারবাদী, তারা কি কি বলেছেন, সেগুলো তুলে ধরার আমি চেষ্টা করব। আচ্ছা, দণ্ডী হচ্ছে নবম শতক, যেটা হচ্ছে কাব্যাদর্শ, আমরা এগুলো পেয়েছি। আচ্ছা, এখান থেকে সেরকম কিছু প্রশ্ন নেই, পরের পেজে আমরা চলে যাচ্ছি। তবু খাতা পেন রাখতে বলছি, কিছু জায়গা লাগলে কিন্তু আপনাদের লিখতে হবে। যেমন হচ্ছে কুন্তক, কুন্তক হচ্ছে 950 থেকে 1025, আর হচ্ছে বক্রোক্তি জীবিত, বানানটা একটু ভুল আছে, আপনারা নিজেই দেখে বুঝতে পারছেন, কয়ফলা ওকার হবে, একার আকারটা মিসিং গেছে, এই যে এখানে একটা একার আকার হবে, বক্রোক্তি জীবিত হচ্ছে তার বইয়ের নাম, এবং কারিকায় ভাগ করছেন, কারিকা 4টি অধ্যায়, ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে পরবর্তী জায়গায় চলে যাই, ভট্টতৌধ। ভট্টতৌধ হচ্ছে 10ম শতক, অনেকের নাম এরকম দেখবেন যাদের হয়তো আপনি আগে পড়েননি, আমাদের কিন্তু জানতে হবে 10ম শতক হচ্ছে ভট্টতৌধ, তার যে বইয়ের নাম, তার নাম হচ্ছে কি কাব্যকৌতুক, এবং তিনি কার গুরু ছিলেন, তিনি কিন্তু অভিনবগুপ্তের গুরু ছিলেন। দেখুন এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আমরা পেলাম, তাহলে অভিনবগুপ্তের গুরু কে ছিলেন, ভট্টতৌধ ছিলেন। নেক্সট হচ্ছে অভিনবগুপ্ত। অভিনবগুপ্ত হচ্ছে 10ম থেকে একাদশ শতক, অভিনব ভারতী ধর্ণালোকের টিকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, রসবাদের প্রবক্তা ছিলেন তিনি, এটা খুব সহজ। রুদ্রপ, রুদ্রপ হচ্ছে একাদশ শতক, তার বইয়ের নাম হচ্ছে শৃঙ্গার তিলক, এবং 3টে পরিচ্ছেদে তিনি ভাগ করছেন বইটিকে।
নেক্সট হচ্ছে আনন্দবর্ধন। আনন্দবর্ধন হচ্ছে নবম শতক, তার বইয়ের নাম হচ্ছে ধর্ণালোক, এবং সেটাকে তিনি কি করছেন, কারিকা বৃত্তি, চারটি উদ্যত ধ্বনিবাদ। ধ্বনিবাদ মানে তো তিনি ধ্বনিবাদী সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। কারিকা বৃত্তি হিসাবে দুটোকে তিনি ভাগ করছেন, সেটা কে, সেটা হচ্ছে আনন্দবর্ধনকে কিন্তু আমরা পাবো। এইভাবে আমি বলবো প্রত্যেকটা ধরে 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 আপনারা কি করবেন, এইভাবে পড়তে থাকবেন। যেমন কারিকা, কারিকাটা কি, কারিকা হচ্ছে মূল শ্লোক, এই শ্লোকগুলির রচয়িতার নাম কিন্তু এখনো জানা যায়নি। আর বৃত্তি হচ্ছে ধ্বনিকারিকার ব্যাখ্যা বা বৃত্তি কে লিখেছেন, সেটা হচ্ছে আনন্দবর্ধন। ধর্ণালোকের চারটি উদ্যত বা অধ্যায় রয়েছে, তার মানে অধ্যায়কে তিনি কি হিসাবে বলছেন, উদ্যত বলছেন, তাহলে দিতেই পারে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় দশম শতক 10 রূপক, ঠিক আছে। এবং ধনঞ্জয় সম্পর্কে এটাই হচ্ছে জানার, সেটা হচ্ছে কি, চারটি প্রকাশ, অর্থাৎ অধ্যায় বলছেন না কিন্তু তিনি প্রকাশ বলছেন, মনে থাকবে। নেক্সট হচ্ছে রাজশেখর। রাজশেখর সম্পর্কে হচ্ছে সেটা হচ্ছে দশম শতক, রাজশেখর তার আবির্ভাব এবং তার বইয়ের নাম হচ্ছে কাব্য মীমাংসা, ঠিক আছে। আর হচ্ছে 18টি অধিকরণ, এটা কিন্তু মনে রাখতে হবে, 18টি অধিকরণ। নেক্সট হচ্ছে মহিম ভট্ট। মহিম ভট্ট হচ্ছে 1020 থেকে 1069 খ্রিস্টাব্দ মধ্যে তার আবির্ভাব হয়েছে মহিম ভট্টে, এবং তার বইয়ের নাম হচ্ছে ব্যক্তি বিবেক, এবং 3টি বিমর্ষ রয়েছে, অর্থাৎ অধ্যায় যেটা, পরিচ্ছেদ যেটা সেম হচ্ছে সেটাই, এটাকে বিমর্ষ নাম দিচ্ছেন তিনি। নেক্সট চলে আসছে মন্মথ ভট্ট। বানানটা একটু ঠিক করবেন কিন্তু, মন্মথ, নয় ময় ট, ঠিক আছে, এই হচ্ছে বানান, নয় ময় ট। বানান হচ্ছে একাদশ, একাদশ হচ্ছে শতক, এবং তার যে বই সেটা হচ্ছে কাব্য প্রকাশ, ঠিক আছে। আর হচ্ছে 10টি উল্লাস রয়েছে, উল্লাস, ঠিক আছে। নেক্সট চলে আসি, মন্মথ ভট্ট হলো। নেক্সট চলে এলাম হচ্ছে রুদ্রচ। এখানে হচ্ছে ত্রয়োদশ শতক, ঠিক আছে, ত্রয়োদশ, ত্রয়োদশ হবে, ত্রয়োদশ, ত্রয়োদশ শতক। তার নাম, ইয়ের নাম হচ্ছে অলঙ্কার সর্বস্ব, এবং ধ্বনিবাদকে সমর্থন করেননি, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ধ্বনিবাদকে কে সমর্থন করেননি, রোচক। নেক্সট হচ্ছে ভোজরাজ। ভোজরাজ হচ্ছে একাদশ শতক, সরস্বতী কণ্ঠাভরণ, শৃঙ্গার প্রকাশ, মনে রাখতে হবে, তিনি 5টি অধ্যায় ভাগ করেছেন। নেক্সট হচ্ছে পাচ্ছি হচ্ছে বিশ্বনাথ। বিশ্বনাথ হচ্ছে চতুর্দশ শতক, এবং তার বইয়ের নাম হচ্ছে সাহিত্য দর্পণ। এছাড়া কি, তিনি ছিলেন একজন রসবাদী, এবং 70টি অলঙ্কার নিয়ে আলোচনা করেছিলেন, 70টি অলঙ্কার নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছিলেন। নেক্সট হচ্ছে রাজশেখর। রাজশেখর হচ্ছে নবম থেকে দশম শতক, তার বইয়ের নাম হচ্ছে কাব্য মীমাংসা। তারপরে হচ্ছে ভট্টনায়ক। ভট্টনায়ক হচ্ছে দশম শতক, তার বইয়ের নাম হচ্ছে কি, হৃদয় দর্পণ। ধনিক হচ্ছে, আচ্ছা, ধনিক যে বিষয়টা না, এটা 10 রূপক ঠিক হবে না, এটা আমি বলে দিচ্ছি দেখে, এটা হচ্ছে 10 রূপকের অবলোক বৃত্ত, ঠিক আছে। আমি মনে হয় পরবর্তী পিপিটিতে আবার এটা ইনফরমেশন দিয়েছি, এখানে আমি লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নিন। 10 রূপক এর অবলোক, অবলয়কার ক, ঠিক আছে, অবলোক বৃত্ত তিনি রচনা করছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে জয়দেব। জয়দেব হচ্ছে মানে 1313 পাচ্ছি, চন্দ্রালোক তার বইয়ের নাম। তারপরে হচ্ছে হেমচন্দ্র। হেমচন্দ্রের বইয়ের নাম হচ্ছে কাব্যানুশাসন। নেক্সট হচ্ছে ভট্ট লোল্লট। ভট্ট লোল্লট হচ্ছে রস বিবরণ, ঠিক আছে। আর ভট্ট শঙ্কুক হচ্ছে কি, ভুবনাভ্যুদয়। ভুবন অভ্যুদয় এই দুটোকে এক করলে কি হবে, ভুবনাভ্যুদয়, সেটা বানানটা ভয় জফালা হবে এখানে, ঠিক আছে, ভুবনাভ্যুদয়। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়। এইবার নেক্সট পেজটা আমি একটু খালি রেখেছি, কয়েকটা জিনিস আমি একটু বলবো যে প্রশ্ন কিভাবে আসে। এটা আপনাদের অনেকের প্রশ্ন যে কাব্যতত্ত্ব পড়বো কিভাবে, কিভাবে আসে। নাম্বার 1 প্যাটার্ন প্রশ্ন আসতে পারে, আলংকারিকের নাম, আমি একটু বলে দেওয়ার জন্য লিখেছি এটা, আলংকারিকদের নাম দিতে পারে, এবং এদিকে দিতে পারে হচ্ছে তাদের গ্রন্থের নাম, ঠিক আছে। যেই প্রশ্ন এবারও এসেছে, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন,
আলংকারিকদের নাম, গ্রন্থের নাম ম্যাচ করতে দেবে। এটা একটা স্ট্রাকচার পেয়ে গেলাম আমরা প্রশ্নের। নেক্সট স্ট্রাকচার প্রশ্নের পাচ্ছি হচ্ছে সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো প্রশ্ন থাকে, সাজিয়ে লেখো, তাই তো? সেখানে এরকম ধরনের প্রশ্ন থাকবে, সময়কাল হিসাবে সাজিয়ে লেখো। হয়তো দিতে পারে ভরত, দিতে পারে ভামহ, তারপরে হচ্ছে উদ্ভট, হ্যাঁ, এরকম ভাবে নামগুলো দিতে পারে। কে কত শতক, যদি ভরত কততে এসছে, দ্বিতীয় শতক, ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। ভামহ কততে এসছে, আপনি যদি না জানেন তাহলে আপনি বুঝবেন না ভামহ আগে এসছে নাকি উদ্ভট আগে এসেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা জানতে হবে। এটা একটা স্ট্রাকচারে হতে পারে। থার্ড স্ট্রাকচার যেটা হতে পারে সেটা একটু বলে দিই। সেটা কি, এই যে যেরকম আমি লিখলাম, এখানে হচ্ছে ভরত, এখানে হচ্ছে আপনার দিল দ্বিতীয় শতক, ঠিক আছে। এখানে আবার দিয়ে দিল হচ্ছে ভামহ, ধরুন এখানে আবার দিয়ে দিল ধরুন আপনার নবম শতক, এরকম নানান ধরনের দিতে পারে। আবার হচ্ছে উদ্ভট দিয়ে দিতে পারে, এখানে কিছু একটা শতক লিখে দিল। মানে আমাদেরকে ম্যাচ করতে বলতে হবে, ম্যাচ করো ম্যাচ করো, ঠিক আছে, দুটোর মধ্যে মিল খুঁজে, মানে এর সাথে এ মিলবে, এর সাথে এটার সাথে এটা হবে, এইরকম ভাবে যে ম্যাচ করতে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এখান থেকে। প্রথম তাহলে এই ব্যাপারটা গেল। আরেকটা ব্যাপার, আরেকটা ধরনের প্রশ্ন আমি একটু বলে দিই স্ট্রাকচার, সেটা হচ্ছে 4 নম্বরে আমি যেটা বললাম, যেমন হচ্ছে ভরত, ঠিক আছে, ভরতের এখানে দিয়ে দিল হচ্ছে কারিকা, ঠিক আছে, তারপরে আবার দিয়ে দিল হচ্ছে ধরুন আনন্দবর্ধন, আনন্দবর্ধন দিয়ে দিল হচ্ছে অধ্যায়। বোঝা গেল? তার মানে বইয়ের যে পরিচ্ছেদগুলো কে কি নাম দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু ম্যাচ করতে দিতে পারে। আপনাকে বলা হলো এই কলামের সঙ্গে এই কলামকে মেলাও, ঠিক আছে। তাহলে এই রকম ধরনের প্রশ্ন আমরা এতক্ষণ যা যা পড়লাম, শুধু মুখস্থ করলে হবে না, আমাদেরকে জানতে হবে কিভাবে প্রশ্নটা আসবে। তাহলে প্রশ্নটা কিন্তু এভাবে আসবে। এখানে আলংকারিকের নাম হলো, যেমন ধরুন এখানে ভরত, আর এখানে দিয়ে দিল হচ্ছে নাট্যশাস্ত্র, ঠিক আছে। তাহলে ভরতের নাট্যশাস্ত্র, তার মানে এটার সঙ্গে এটারই মিল হচ্ছে। তারপরে আবার একটা আপনাকে দিয়ে দিল হচ্ছে ভামহ, ভামহ, তারপরে অন্য একটা বইয়ের নাম হয়তো দিল। মানে এইভাবে প্রথম হচ্ছে ম্যাচ করার প্রশ্ন এখান থেকে প্রচুর পরিমাণে আসে। সাজিয়ে লেখো প্রশ্ন দিলে কিন্তু এইভাবে আসে যে সময়সীমা, কে কোন কালে এসেছেন, ভরত কোন সময় এসেছেন, ভামহ কোন সময় এসেছেন, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। মোটামুটি এই 4টে স্ট্রাকচার কিন্তু আমরা বুঝতে পারলাম। এইভাবে কিন্তু আপনারা কি করবেন, আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস বুক থাকে প্র্যাকটিস করবেন, একবার দেখে নিন স্ট্রাকচারটা। বোঝা গেল? দেখুন এখানে নাম রয়েছে, আবির্ভাব রয়েছে, গ্রন্থ রয়েছে এবং পরিচ্ছেদ। কিছু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়েছি, কিন্তু পুরোপুরি এক্সট্রা ইনফরমেশন দেওয়া সম্ভব হয়নি, কারণ অনেক ইনফরমেশন রয়েছে, প্রত্যেকের সম্পর্কে অনেক কিছু বলার রয়েছে, ঠিক আছে। সেই হিসাবে বলতে গেলে আরেকটা ক্লাস নিয়ে ধরে ধরে বলতে হয়। যেমন দেখুন উদ্ভট, আরেকটা ধরুন প্রশ্ন এলো, প্রেয় ও শান্ত এই দুটো রসের নামকরণ কে করেছেন, প্রেয় রস এবং শান্ত রস এই দুটো রসের নামকরণ কে করেছেন, এই ধরনের প্রশ্ন দিলেও দিতে পারে। কে দিয়ে দিল হয়তো রুদ্রট নাকি দণ্ডী নাকি উদ্ভট, আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু উত্তরটা দেবেন। প্রেয় এবং শান্ত এই রসের কথা কে বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলে দিই। আরেকটা হচ্ছে তাদের যে, যেমন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ কথাটা কে বলছেন, ঠিক আছে। মানে বিভিন্ন শ্লোক, মানে 5 নম্বর প্রশ্ন এরকম আসতে পারে যে এখানে হচ্ছে তাদের যে বক্তব্য, তাদের যে অলংকার বা অলংকার নিয়ে, রীতি নিয়ে যা কিছু বলার, সেই বক্তব্য এবং আলংকারিকের নাম, এবং আলংকারিকের নাম এরকম দিয়ে এবার আমাদেরকে ম্যাচ করতে দিতে পারে যে কোনটার সাথে কোনটা হবে। এখানে দিয়ে দিল হচ্ছে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, আরো প্রচুর রয়েছে আমরা জানি, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঔচিত্য নিয়ে কি বলছেন, ঔচিত্যং রসসিদ্ধং স্থিরং কাব্যস্য জীবিতং, এই কথাটা কে বলেছেন, এই কথাটা কিন্তু বলেছেন ক্ষেমেন্দ্র। তাহলে আপনাকে এটা দিয়ে দিল ঔচিত্য নিয়ে, এবং এখানে ক্ষেমেন্দ্র নামটা দিল, আপনাকে কিন্তু দেখে ম্যাচ করতে হবে যে এই বক্তব্যটা ক্ষেমেন্দ্রেরই বক্তব্য, ঠিক আছে। আবার রীতির ক্ষেত্রে বেশ প্রশ্ন আসে যে দণ্ডী কোন কোন রীতি নিয়ে এসেছিলেন, ভোজ কোন কোন রীতি নিয়ে এসেছিলেন, ইত্যাদি নিয়ে প্রশ্ন রয়েছে।
ওটা তো একটা আলাদা পার্ট, কিন্তু এই যে 5টা স্ট্রাকচার আমি বললাম, এইটা কিন্তু এই যদি আমরা ছকটাকে পুরো মুখস্থ করে নিই তাহলে কিন্তু এই জায়গাটা কভার হয়ে যাবে। এবং এখান থেকে যে প্রশ্ন আসে আপনারা প্রিভিয়াস ইয়ার খুললেই কিন্তু বুঝতে পারবেন। আজকে আমি একটা ক্লাস করালাম ভারতীয় অলংকার শাস্ত্রে, এরপরে আমি আবার দ্বিতীয় ক্লাসে এরই কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, খাতায় লিখে নিতে পারেন। বেস্ট হচ্ছে খাতায় লিখে নেওয়া। খাতায় লিখলে কি হয়, আমাদের বিষয়টা মুখস্থ হয়ে যায়, মনে থেকে যায়। কিছু স্পেলিং এখানে মিস্টেক রয়েছে, আমি কিছু কিছু বলে দিয়েছি, সেগুলোকে লিখে নিলে আপনাদের সুবিধা হবে, যাতে পরীক্ষায় যেন এই ভুলটা আমাদের না হয়। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, তাহলে তাদেরও সুবিধা হবে বিষয়টা বুঝতে। তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর কিরকম কি ক্লাস চাই সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমি সেই বিষয়ে ক্লাস আনার চেষ্টা করি। তাই আমি বলবো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে ক্লাসটা বুঝতে পারলেন কিনা, আদৌ উপকারী হলো কিনা, আমি যেটা বললাম বোঝাতে পারলাম কিনা, কি ধরনের প্রশ্ন আসবে বা এই বিষয়টা, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।